আসসালামু আলাইকুম দর্শক। একটা গুরুত্বপূর্ণ লেখা ইউসুফ নজর লিখেছেন। সেই লেখার শিরোনামটা হচ্ছে এই যে শক্তি দেখাতে গিয়ে ভারতের দুর্বলতা বেরিয়ে এলো কি? আসলেই ভারত এই যুদ্ধে অনেকভাবে পরাজিত, সামরিকভাবে, তেমনি নীতিগত অবস্থান থেকেও তারা ধরা খেলো রীতিমতো। কি কি ধরা খেলো এবং কোন কোন অবস্থান থেকে একেবারে ছিটকে পড়লো ভারত, দর্শক সেই বিশ্লেষণটি করছি। তবে তার আগে ভারত পাকিস্তান নিয়ে যে সংবাদ এবং বিশ্লেষণ, সেগুলো যদি আপনাদের সত্যি পছন্দ হয় তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং নিয়মিতভাবে লাইক এবং শেয়ার দিন। আসুন আমরা দেখি যে এই লেখার আলোকে কি বলা হচ্ছে এই যে অনেকগুলো বিষয় সামনে এসছে। যেমন নরেন্দ্র মোদী তার ভাষণে প্রকাশ করেননি যে ভারতের সামরিক শক্তি কতখানি ক্ষয় হয়েছে, যেখানে আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্যাপকভাবে বলছে যে ভারতের 5টি যুদ্ধ বিমান সহ ব্যাপক ক্ষতি হয়েছে। সেগুলো কিন্তু তারা প্রকাশ করছে না, তারা অল্প বিস্তর কিছু তথ্য দিচ্ছে, কিন্তু মোটা দাগে তেমন প্রকাশ করছে না এই কারণে যে নরেন্দ্র মোদী আলটিমেটলি এই ঘটনার পর চাপে পড়বে। সবচেয়ে বড় কথা হলো যে যুদ্ধ বিরতির যে ঘোষণা, সেই ঘোষণাতেই দেখেন দুর্বলতা, যে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন। এই ঘোষণা যদি নরেন্দ্র মোদী করতেন তাহলে তার একটা এই গোটা অঞ্চলের উপরে তার একটা আধিপত্য প্রকাশ হতো, কিন্তু এই নেতৃত্বটা তিনি ছেড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উপর। এবং ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হলো বা কার্যকর হলো। গেল তাহলে ভারত তো বটেই, পাকিস্তানও পিছিয়ে গেল, অর্থাৎ এই দুই দেশের ব্যাপারটা জন্য ছেড়ে দেওয়া হলো মার্কিন যুক্তরাষ্ট্র সহ শক্তিধর দেশগুলোর উপর। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত কখনোই কাশ্মীর ইস্যুটাকে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে চায় না। পাকিস্তান যেখানে বারবার বলছে যে এটা একটা আন্তর্জাতিক ইস্যু এবং আন্তর্জাতিকভাবে আলোচনা করে সমাধান হওয়া দরকার, সেখানে ভারত কখনোই সেটা চায়নি। কিন্তু এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে বলছেন যে তিনি কাশ্মীর সমস্যার সমাধানের ব্যাপারে আলোচনা করতে চান এবং একটা সমাধানের সূত্র বের করতে চান। তিনি বলছেন যে এই কাশ্মীর ইস্যুকে ঘিরেই হাজার বছর ধরে লড়ছে ভারত এবং পাকিস্তান, তিনি এটা নিয়ে আলোচনা করে সমাধান করতে চান। তাহলে যে ইস্যুটা কখনো আন্তর্জাতিক অঙ্গনে আনতে দেয়নি ভারত, এবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প সুযোগ পেয়ে সেই ইস্যুটা সামনে নিয়ে আসলো। এবং এখানে বলতে গেলে পাকিস্তানের একটা জয় হলো, যে পাকিস্তান এটি চেয়েছিল যে কাশ্মীর ইস্যুটা যেহেতু দুই দেশ মিলে সমাধান করতে পারছে না, সুতরাং আন্তর্জাতিকভাবে এটা আলোচনা হোক। তো ফলে এটা একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেল। ভারতের এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলছেন যে বিদেশি দেশের রাষ্ট্রপ্রধান নয়, আমি আশা করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুদ্ধবিরতির ঘোষণা দেবেন। সিমলা চুক্তির পর থেকে আমরা সবসময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধিতা করি। এখন পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে, বাতিল করার ফলে কাশ্মীর ইস্যুটা আন্তর্জাতিক অঙ্গনে তিনি নিয়ে আসছেন, কিন্তু ভারতের বিরুদ্ধে ছিল। কিন্তু এখন যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়েও আলোচনা করতে চান। ফলে ভারত এখানে তার এতদিনের আন্তর্জাতিক অনুসৃত নীতি থেকে সরে আসলো। তিনি আসাদুদ্দিন ওয়াইসি বলছেন যে আমি আশা করেছিলাম কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক হয়ে উঠবে না, কারণ এটি আমাদের আভ্যন্তরীণ বিষয়। ওয়াইসির পরের মন্তব্যটি সম্ভবত ট্রাম্পের একটা বিবৃতিকে কেন্দ্র করে। ট্রাম্প বলেছিলেন কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যকার হাজার বছরের সংঘাতের সমাধানে তিনি আগ্রহী। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণাকে ভারতের অনেকে যুক্তরাষ্ট্রের চাপে মোদির পিছু হটার ঘটনা হিসেবে দেখছেন বা বর্ণনা করছেন। একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবকে ভারত দীর্ঘদিন ধরে
তৃতীয় পক্ষের হস্তক্ষেপের যে বিরোধিতা করে আসছিল সেই অবস্থানকেও খাটো করবে বলে অনেকে মনে করছেন। অন্যদিকে যেভাবে হঠাৎ করে মানে 7ই মে অপারেশন সিঁদুর শুরু করলো, এই অভিযানের লক্ষ্য ছিল TRF এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি নিশ্চিহ্ন করে দেওয়া। ভারতের অভিযোগ হলো এই গোষ্ঠীগুলোকে পাকিস্তান পৃষ্ঠপোষকতা করে। এই অভিযানে কিন্তু দেখা গেল পাকিস্তান বলছে যে এখানে কোনো সন্ত্রাসী ঘাঁটি আক্রান্ত হয়নি বা ধ্বংস হয়নি, এখানে সাধারণ মানুষের জীবন হানি হয়েছে। এখন ভারতের দাবিটা কিন্তু প্রতিষ্ঠিত হলো না, কিন্তু পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত এলাকাটা, মানুষজন সব কিছু কিন্তু সামনে নিয়ে এসছে, যেটা ভারত প্রমাণ করতে পারেনি। এই অভিযানে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান ব্যবহার করে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের ভিতরে যে চরম ক্ষোভের আবহ সেটিকে ব্যবহার করে মোদি নিজের শক্তিশালী নেতার ভাবমূর্তিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, কিন্তু এই অভিযানের সফলতার বয়ান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। পাকিস্তান দাবি করেছে শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ভারত দাবি করেছে কেবল সন্ত্রাসীদের অবস্থানেই আক্রমণ করা হয়েছে। পাকিস্তান নিজেদের যুদ্ধ বিমান পাঠিয়ে হামলা প্রতিহত করে। পাকিস্তান দাবি করে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স দুজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন চীনের তৈরি J-10 যুদ্ধ বিমান অন্তত 2টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে। এতে চীন গোয়েন্দা এবং নজরদারি সমর্থন দেয়। ভারত যদিও এখন পর্যন্ত স্বীকার করেনি তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম প্রথমে করাচির সমুদ্র বন্দর সহ পাকিস্তানের শহরগুলোতে ধ্বংসাত্মক আক্রমণ চালিয়েছে বলে সামনে এনেছে, কিন্তু পরে প্রমাণিত হয় এসব প্রতিবেদন পরিপূর্ণভাবে প্রোপাগান্ডার প্রচেষ্টার অংশ। অর্থাৎ করাচি সহ বিমান সমুদ্র বন্দর সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এটা প্রোপাগান্ডা, বাস্তবে সেটা ঘটেনি। 9ই মে পাকিস্তান দাবি করে ভারত তাদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এর মধ্যে ইসলামাবাদের একটি ঘাঁটিও ছিল। এর পাল্টা জবাবে পাকিস্তান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ভারতের উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভুজ বিমান ঘাঁটিতে আঘাত করে। ভারতীয় কর্মকর্তারা স্বীকার করেন পাকিস্তানি ড্রোন এবং গোলা বেসামরিক এবং সামরিক স্থাপনায় আঘাত এনেছে। এবারের সংঘাতে আঞ্চলিক অধিপতি হিসাবে ভারতের ভাবমূর্তি চির ধরে। ভারত রাফাল যুদ্ধ বিমানের ক্ষমতা নিয়ে অতি ভাবনায় ভেবেছিল, আর চীনের যুদ্ধ বিমানের সক্ষমতা বুঝতে ভুল করেছে। অর্থাৎ ভারত মনে করছিল রাফাল যুদ্ধ বিমান আছে, সুতরাং এটা দিয়ে পাকিস্তানকে ধ্বংস করা যাবে, কিন্তু তারা বুঝতে পারে নাই যে চীনের C-10 যে যুদ্ধ বিমান আছে তার কার্যকারিতাটা কত ভয়ঙ্কর, এবং সেটা দিয়েই কিন্তু ভূপাতিত হয়েছে ভারতের 5টি যুদ্ধ বিমান। গত কয়েক বছরে পাকিস্তানের প্রতি চীনের সামরিক সহায়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2020 সালের পরে সামরিক খাতে পাকিস্তানের মোট আমদানির 81% এসছে চীন থেকে। বহু বছর ধরে কিছু ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক বলে আসছিলেন চীনের সমর্থন পুষ্ট পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত যথেষ্ট প্রস্তুত নয়। কেউ কেউ আবার চীন পাকিস্তানের ঘনিষ্ঠতার জন্য ভারতের পররাষ্ট্রনীতিকে দায়ী করেছেন। গত কয়েকদিনের ঘটনায় ভারতের কৌশলগত সীমাবদ্ধতাকে খোলসা করে দিয়েছে। অর্থাৎ তাদের যে মানে যুদ্ধের সক্ষমতা, তাদের যে সমরাস্ত্রগুলো যে যথেষ্ট পরিমাণ যথেষ্ট না পাকিস্তানকে মোকাবেলার ক্ষেত্রে, সেই জিনিসগুলি প্রকাশ করেছে। এই অঞ্চলের নেতৃত্বের প্রশ্নে ভারত যে একটা দুর্বল অবস্থানে আছে, এবং তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করে বলছে যে কাশ্মীর নিয়ে তারা আলোচনায় বসবে। সব মিলিয়ে পাকিস্তানের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধের মধ্য দিয়ে, অন্যদিকে সামরিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।